আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কার্যত পাকিস্তান এয়ারফোর্সের হাতে এই মুহূর্তে চলে গেছে। ফলে এই দুটি ক্ষেত্রেই ভীষণভাবে অ্যালার্মিং ভারতের জন্য। ভারত বাংলাদেশ অর্থাৎ আমাদের পূর্ব সীমান্তে ভীষণভাবে অ্যাক্টিভ হয়েছে পাকিস্তান আর্মি এবং তাদের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI, যেটা অবশ্যই পূর্ব সীমান্তে আমাদের জন্য একটা বড় অশনি সংকেত তৈরি করছে। যে অস্ত্র পাকিস্তান অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, সেই অস্ত্রে এখন নিজেদের বলিয়ান করতে চাইছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাতাস এখন কোন দিকে বইছে? একসময় বাংলাদেশকে যারা কেবলই এক ছোট্ট প্রতিবেশী ভেবে অবজ্ঞা করত, আজ তাদের থিঙ্ক ট্যাঙ্ক এবং প্রথম সারির মিডিয়াগুলোতে কেন এত তোলপাড়? রাতের ঘুম হারাম হয়ে যাওয়া ভারতীয় মিডিয়ার চোখ এখন ঢাকার দিকে। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের উন্নীত করতে আন্তর্জাতিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্ট্র্যাটেজিক বা সামরিক সমীকরণ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এখন চলছে তোলপাড়। শুধু তাই নয়, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং বিভিন্ন দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতার খবর শুনে প্রতিবেশী দেশের মিডিয়া স্টুডিওগুলোতে জল্পনা কল্পনার শেষ নেই। যেসব আধুনিক সমরাস্ত্র কিংবা আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের দুশ্চিন্তার কারণ, সেগুলো বাংলাদেশের হাতে আসার খবরে কাঁপুনি ধরেছে তাদের মিডিয়ায়। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশ বিমান বাহিনীর কন্ট্রোল পাওয়ার কি এই মুহূর্তে পাকিস্তান এয়ারফোর্সের হাতে? ফাইটার জেট কেনার জন্য ঢাকা কেন ইসলামাবাদকেই বেছে নিল? বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট যা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত, তাতে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কার্যত পাকিস্তান এয়ারফোর্সের হাতে এই মুহূর্তে চলে গেছে বলে একটা বড় অংশ মনে করছে। কিভাবে গেছে সেই ব্যাখ্যা আমি আপনাদের দিচ্ছি। তার আগে এটা বলে রাখার প্রয়োজন যে আরও একটা বড় গেম খেলে ফেলেছে ইউএসের যে ইন্টেলিজেন্স সংস্থা রয়েছে CIA। তাদের নির্দেশেই কার্যত এখন বিভিন্ন অংশে বিভিন্ন অপারেশন হচ্ছে এবং ইতিমধ্যে আরও একটা গোপন রিপোর্ট আমরা জানতে পারছি। সেই রিপোর্ট অনুসারে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। এই চুক্তিটার অফিসিয়াল নাম হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART। এই এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডের মাধ্যমে এখন থেকে যদি সম্পাদিত হয়, সেটা ধরে নেওয়া যায় যে হবে, তাহলে এখন থেকে আমেরিকার যে আর্ম ফোর্স, তাদের নেভিশিল বা তাদের যে এয়ারবোর্ন অর্থাৎ এয়ারফোর্স, তারা তাদের যে লজিস্টিক হাব বা লজিস্টিক ফ্যাসিলিটি পুরোটাই পূর্ব সীমান্তে বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে পারবে। বাংলাদেশের বিভিন্ন এয়ারবেস, এয়ারপোর্ট বা পোর্টকে তারা ব্যবহার করে তারা এই গোটা প্রক্রিয়াটা করতে পারবে, যেটা অবশ্যই পূর্ব সীমান্তে আমাদের জন্য একটা বড় অশনি সংকেত তৈরি করছে না? অনেকে সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার প্রশ্ন, CIA কি করছে? CIA এর নির্দেশে ভারত বাংলাদেশ অর্থাৎ আমাদের পূর্ব সীমান্তে ভীষণভাবে অ্যাক্টিভ হয়েছে পাকিস্তান আর্মি এবং তাদের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ISI, এবং পূর্ব সীমান্তের বিভিন্ন অংশে তারা মডিউল রেডি করছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আমাদের কনফার্ম করছে। এখনও পর্যন্ত তথ্য আমরা পাচ্ছি, তার ভিত্তিতে যে ছবিটা উঠে আসছে তা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সে দেশের সেনা প্রধান আসিম মুনির, তারা 3 দিনের সফরে তারা বাংলাদেশে যেতে পারেন এই সম্ভাবনা তৈরি হয়েছে। এটা প্রস্তাবিত সফর, এবং এই সফরে গিয়ে যেটা হতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে অত্যন্ত অশনি সংকেত তৈরি করতে পারে, তা হলো তারা দুটো বড় চুক্তি করতে চাইবে বাংলাদেশের সঙ্গে। প্রথম চুক্তি হলো বাংলাদেশের যাবতীয় যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলো আছে তার নিয়ন্ত্রণ বকলমে পাকিস্তান নিজের হাতে নিতে চাইবে CIA এর নির্দেশে। দ্বিতীয়ত, বাংলাদেশ যে সেনাবাহিনী তার যে কনফিডেন্সিয়াল হার্ডওয়্যার সিস্টেম আছে সেটাকেও নিয়ন্ত্রণ করতে চাইছে পাকিস্তান সেনা। ফলে এই দুটি ক্ষেত্রেই ভীষণভাবে অ্যালার্মিং ভারতের জন্য। তবে এই খবর বা তথ্য সামনে আসার পরেই ঢাকায় স্থিত পাক যে এম্বাসি রয়েছে তারা জানিয়েছে বিষয়টি এখনও প্রস্তাব আকারে আছে, এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে সেই ছবি আমরা নিশ্চয়ই জানতে পারবো। তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ছবিটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি কিছু আগে বলছিলাম যে বাংলাদেশ বায়ুসেনা কার্যত তার নিয়ন্ত্রণ নিয়ে দিয়েছে পাকিস্তান এয়ারফোর্সের কাছে। কেন বলছিলাম? তার কারণ হলো পাকিস্তান এয়ারফোর্সের এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ, তিনি এই মে মাসে তিনি বাংলাদেশ সফরে গেছিলেন। সেখানে গিয়ে তিনি ঠাকুরগাঁও থেকে শুরু করে লালমনিরহাট একাধিক অংশে তিনি অত্যন্ত গোপনে পরিদর্শন করেন এবং সংবেদনশীল অংশগুলো, সেন্সিটিভ এরিয়াগুলোকে তিনি চিহ্নিত করেছেন ইতিমধ্যেই। শুধু সেখানে তিনি থেমে থাকেননি, তিনি একটা অনুষ্ঠানও কমিউনিকেট করেছিলেন। অনুষ্ঠানটির নাম ছিল এয়ার স্টাফ স্টকস
একদম। এবং এখানে বাংলাদেশ বায়ুসেনার সঙ্গে পাকিস্তান এয়ারফোর্সের আধিকারিকদের একটা মিটিং তিনি করেন। এটা শুধুমাত্র মিটিং ছিল না, এটা ভারতবর্ষের জন্য, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য অত্যন্ত বড় একটা বিপদ সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করছেন, ভায়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন। কারণ এই এয়ার স্টাফ স্টকসের মাধ্যমে আওরঙ্গজেব আহমেদ, যিনি পাকিস্তান এয়ারফোর্সের স্ট্র্যাটেজিক কমান্ডারও, তিনি ইতিমধ্যেই তাদের JF-17 থান্ডার ব্লক 3 এই ফাইটার জেটটার যে সিমুলেটর ভার্সন সেটা বাংলাদেশ বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছেন। অর্থাৎ এই JF-17 তার সিমুলেটর ভার্সন ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের হাতে পেয়ে গেছে। এবং গোয়েন্দা রিপোর্ট দাবি করছে, যখন এই সিমুলেটর ভার্সন বাংলাদেশ বিমান বাহিনীকে হস্তান্তর করা হচ্ছে, তখন এই আওরঙ্গজেব আহমেদ, যিনি পাকিস্তান এয়ারফোর্সের একজন স্ট্র্যাটেজিক কমান্ডারও, তিনি পরিষ্কারভাবে একটা ন্যারেটিভকে সামনে নিয়ে আসেন। তিনি বলেন কিভাবে অপারেশন সিঁদুরের সময় এই JF-17 থান্ডার দিয়ে ভারতকে পর্যদস্ত করেছে পাকিস্তান এয়ারফোর্স। যে অস্ত্র পাকিস্তান অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, সেই অস্ত্রে এখন নিজেদের বলিয়ান করতে চাইছে বাংলাদেশ। এটাই সত্যি। শুধুমাত্র তাই নয়, তারেক রহমানের যে ব্রিটেন কানেকশন আছে, তার মাধ্যমে একটি যুদ্ধ জাহাজ হাতে পাচ্ছে, সেটি তাদের ইউকের তরফে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনা পয়সা, যেটি তাদের উপকূল ভাগে থাকবে বলে আমাদের একাধিক সূত্র কনফার্ম করছে। এবার যে প্রশ্ন, যে সিমুলেটর ভার্সনের অর্থ কী? সিমুলেটর ভার্সন হলো রিয়েল টাইম ওয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রশিক্ষণ যে সমস্ত ফাইটার জেটে দেওয়া হয় সেগুলোর মাধ্যমে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। কিন্তু সিমুলেটর ভার্সন হলো এমন একটা ফাইটার জেট বা এয়ারক্রাফট যেটায় বসে কোনো একজন পাইলট ওয়ার ফিল্ডের বা ওয়ার সিচুয়েশনের রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করতে পারেন। সেটার মাধ্যমে তিনি মিড এয়ার কমব্যাট, এয়ার সুপেরিয়রিটি, একই সঙ্গে ফাইটার জেটের বিভিন্ন কলা কৌশল বা ওয়ার স্ট্র্যাটেজিটাও বোঝা যায় এই সিমুলেটর ভার্সনের মাধ্যমে। এখনও পর্যন্ত যে তথ্য আমরা জানতে পারছি যে বাংলাদেশের তরফে পাকিস্তানের কাছ থেকে 2টি স্কোয়াড্রন JF-17 এই ফাইটার জেট নেওয়া হচ্ছে, অর্থাৎ 32টি মতো। এবং এই 2টি স্কোয়াড্রন ফাইটার জেট বাংলাদেশ হাতে পেতে পেতে সময় লাগবে 3 থেকে 5 বছর। এই সময়টা অনেকটাই সময়, তাই তার আগে যখন থেকে বাংলাদেশ এই ফাইটার জেট হাতে পাওয়া শুরু করবে, তখন থেকে যেন বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা একদম রিয়েল টাইম ওয়ারের এক্সপিরিয়েন্স হাতে পেয়ে যায়, সরাসরি ফাইটার জেটগুলোকে ব্যবহার করতে পারে। তাই আগেভাগেই পাকিস্তান তাদের সিমুলেটর ভার্সন দিয়ে দিচ্ছে, অর্থাৎ ডে 1 থেকে যেন বাংলাদেশ পাকিস্তানের এই ফাইটার জেটকে ব্যবহার করতে পারে, এটাই মূল প্ল্যানিং। বাংলাদেশ এখন আর কারো অনুকম্পার ওপর নির্ভরশীল নয়। ঢাকার এই স্বাধীন পররাষ্ট্রনীতি দিল্লির পুরনো হিসাব নিকাশ একদম পাল্টে দিয়েছে। বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু আত্মসম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ নেই। নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা ও সামরিক শক্তি বৃদ্ধিতে বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, তাতে উদ্বেগের ভাঁজ দিল্লির কপালে। কাউকে ছোট করা আমাদের লক্ষ্য নয়, কিন্তু কেউ যদি ভাবেন বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে, তবে সেই দিন আর নেই। ভারতের মিডিয়ায় প্রতিদিনের এই ছটপটানি আর দুশ্চিন্তাই প্রমাণ করে দক্ষিণ এশিয়ার রাজপাটে বাংলাদেশ এখন আর কেবল দর্শক নয়, বরং এক অন্যতম শক্তিশালী প্লেয়ার। যদি আপনিও এমনটা মনে করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।